আসসালামু আলাইকুম, তমিজ কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। দেখতে দেখতে আবার কোরবানি ঈদ চলে আসলো। আজ আমি কোরবানি ঈদ উপলক্ষে একটা সিক্রেট মাংসের মশলা রেসিপি নিয়ে চলে আসলাম। এই একটা মশলা দিয়েই আপনারা গরু, খাসি, হাঁস, মুরগি সব ধরনের মাংস রান্না করতে পারবেন। আর এই মশলা দিয়ে মাংস রান্না করলে আপনাদের মাংসের স্বাদ দ্বিগুণ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথমে আমি একে একে মশলাগুলো একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা মশলার সঠিক মাপ আপনাদের বলে দেব। এখানে আমি জিরা নিয়েছি 2 টেবিল চামচ, আর ধনিয়া 2 টেবিল চামচ, আর মৌরি নিয়েছি 2 টেবিল চামচ। মৌরিটাকে অনেকে আবার গো মৌরি বা মিষ্টি জিরা নামে চিনে। যারা নতুন রাঁধুনি তারা হয়তো মৌরিটাকে নাও চিনতে পারেন, এটা দেখতে অনেকটা জিরার মতো হয়। আমি কাছ থেকে দুইটার পার্থক্য দেখিয়ে দিচ্ছি। জিরা একটু ছোট আর কালচে টাইপের হয়, আর মৌরি একটু বড় সাইজের আর জিরার থেকে একটু সাদাটে টাইপের হয়। মৌরি আর জিরা দুইটা পাশাপাশি রেখে আমি দেখিয়ে দিলাম, আশা করি আর কনফিউশন থাকবে না। এবার নিলাম 1 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরা দেখতে অনেকটা জিরার মতো হয়, তবে জিরার থেকে অনেক চিকন বা সরু হয়। এই মশলাটা মাংসের টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেকটাই বাড়িয়ে দেয়। এবার নিলাম 1 টেবিল চামচ রাঁধুনি। রাঁধুনি মশলাটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা যে কোনো মশলার দোকানে গেলেই পেয়ে যাবেন, শুধু নামটা বললেই আপনি সহজেই পেয়ে যাবেন। এখানে লবঙ্গ নিয়েছি 1/2 টেবিল চামচ। লবঙ্গের ফ্লেভার অনেক কড়া হয় আর অনেক ঝাঁঝালো হয়, তাই এখানে অল্প পরিমাণে নিয়েছি। এটা গুঁড়া করলে অনেক স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। কাবাব চিনি নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ। এটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাবাব চিনির এইরকম একটা করে ডাটা থাকে। কাবাব চিনি মাংসের টেস্ট আর ফ্লেভার দুইটাই এনহ্যান্স করে। এবার সাদা গোলমরিচ নিলাম 1/2 টেবিল চামচ, আর কালো গোলমরিচ 1.5 টেবিল চামচ। কালো আর সাদা 2 রকমের গোলমরিচই এখানে দেওয়া লাগবে। আমি এখন আপনাদের কালো গোলমরিচ আর কাবাব চিনিটা পাশাপাশি রেখে দেখাচ্ছি। দুইটাই দেখতে কিন্তু অনেকটাই একরকম, একটার ডাটা আছে আর একটার ডাটা নাই। নতুন রাঁধুনিতে নিশ্চয় বুঝতে অসুবিধা হবে না। এবার 20টা সবুজ এলাচ বা ছোট এলাচ নিলাম। এলাচগুলো বেশ বড় বড় ছিল। ছোট সাইজের এলাচ দিলে 20টার জায়গায় 25টা দেওয়া লাগবে। কালো এলাচ বা বড় এলাচ নিলাম 3টা। এখানেও এলাচের সাইজ ছোট হলে 3টার জায়গায় 4টা নেওয়া লাগবে। জয়ত্রী দিলাম এখানে 5 গ্রাম। জয়ত্রীটা কম বেশি সবাই চিনে, তারপরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই দেখতে একটা শুকনা ফুলের মতো, পাপড়িগুলো ভেঙে এমন ছোট ছোট হয়ে যায়। জায়ফল নিয়েছি এখানে একটা। এটা দেখতে অনেকটাই সুপারির মতো, উপরে একটা কালো শেল থাকে। শক্ত একটা কিছু দিয়ে উপরের শেলটা ভেঙে ভেতরের এই সুপারির মতো ফলটা নিতে হবে। এখানে স্টার অ্যানিস নিয়েছি 4টা। এই মশলাটা দেখতে অনেকটা স্টারের মতোই লাগে, খুবই সুন্দর লাগে দেখতে এই মশলাটা। এবার 1.5 ইঞ্চি সাইজের 8 টুকরা দারুচিনি নিয়েছি। 2টা শুকনা মরিচ আর 4টা মিডিয়াম সাইজের তেজপাতাও নিলাম। এই শুকনা মরিচের অনেক ঝাল, তাই এখানে আমি 2টা নিয়েছি সুন্দর একটা কালারের জন্য। আপনারা ঝাল বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তেজপাতাগুলো কেটে একটু ছোট ছোট করে দেব, যাতে মশলার সাথে ভালো মতো টেলে নেওয়া যায়। এখানে আমি তেজপাতার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ মাংস রান্নার সময় প্রথম অবস্থায় আমরা আস্ত তেজপাতা ব্যবহার করে থাকি। তাই এই পর্যায়ে তেজপাতা বেশি দিলে মাংস থেকে তেজপাতার ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে। এক এক করে এখানে আমি 17 রকমের মশলা নিয়েছি। এই 17 রকমের মশলাই দিতে হবে আর সঠিক পরিমাপ করে দিতে হবে। এখানে জিরা আর ধনিয়ার পরিমাণটা আমি কম নিয়েছি, কারণ মাংসে আমরা বেসিক যে মশলাগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে জিরা ও ধনিয়াও থাকে। তাই এই মশলাটা বানাবার সময় আমি যেভাবে মশলার পরিমাপ করে দিয়েছি এই মাপেই করে নেবেন। যদি একসাথে বেশি মশলা বানিয়ে রাখতে চান বা এর থেকে কম পরিমাণে বানাতে চান, তাহলে সব মশলাগুলোই মাপ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এখন মশলাগুলো টেলে নেব, তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। মশলাগুলো আমি একবারে সব প্যানের মধ্যে নিয়ে নেব না, স্টেপ বাই স্টেপ মশলাগুলো আমি প্যানে দিয়ে টেলে নেব।
যে মশলাগুলো রোস্ট হতে বেশি সময় লাগে প্রথম পর্যায়ে সে মশলাগুলো নিয়ে নিয়েছি আর জায়ফলটা ভেঙে ছোট টুকরা করে নিয়েছি। দারুচিনির টুকরাগুলো হাত দিয়ে ভেঙে আরও একটু ছোট করে দেব যাতে ভালো মতো রোস্ট হয়। এবার চুলাটা জ্বালিয়ে দেব আর একদম লো হিটে বারবার করে নেড়েচেড়ে মশলাগুলো টেলে নেব। চুলার কাছে দাঁড়িয়ে থেকে বারবার নাড়তে হবে, কোনো অবস্থাতেই চুলার আঁচ বাড়ানো যাবে না। প্যানের গরমেই এই মশলাগুলো মুচমুচে করে নিতে হবে যাতে মশলাগুলো সহজে গুঁড়া হয়ে যায়। মশলাগুলো রোস্ট করার জন্য যে প্যানটা নেবেন সেটার পাশটা যাতে একটু উঁচু হয় এটা খেয়াল রাখবেন, তাহলে মশলাগুলো নেড়েচেড়ে রোস্ট করে নিতে সুবিধা হবে। প্রায় 7-8 মিনিট ধরে এই মশলাগুলো নাড়াচাড়া করছি। মশলাগুলো দিয়ে এখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হয়ে গেছে। এবার আরও কিছু মশলা প্যানে নিয়ে নেব আর একদম ছোট ছোট যে মশলাগুলো মানে শাহি জিরা আর রাঁধুনিটা রেখে দিলাম এগুলো আরও কিছুক্ষণ পরে দেব। এখন জয়ত্রী, গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, জিরা, ধনিয়া এগুলো নিয়ে নেব। মশলাগুলো ঢেলে নেবার আগে যে মশলাগুলো ধুয়ে নেওয়া সম্ভব সেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন। ফ্যানের বাতাসে 1 ঘন্টা মতো রেখে দিলে কিন্তু মশলাগুলো শুকিয়ে যায়, তাই ধুয়ে নিয়েই মশলা বানাবেন। আর যে মশলাগুলো ঝেড়ে বেছে পরিষ্কার করে নেওয়া লাগবে সেগুলোও পরিষ্কার করে নেবেন। দোকান থেকে যে গুঁড়া মশলা কিনে খাওয়া হয় সেগুলোর মান অতটা ভালো হয় না, তাই ঘরে স্বাস্থ্যসম্মতভাবে মশলা বানিয়ে নিতে পারলে তো খুবই ভালো হয়। এই মশলাগুলো আরও 4-5 মিনিট লো হিটে রোস্ট করে নিয়েছি। মশলাগুলো দেখে বুঝতে পারছেন কোনো মশলারই কালার চেঞ্জ হয়নি, কিন্তু মশলার ভিতরের ময়শ্চারাইজার একেবারে ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে শাহি জিরা আর রাঁধুনিটুকু আর সব মশলার সাথে মিশিয়ে জাস্ট 1 মিনিট লো হিটে রোস্ট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা কিন্তু লোতেই রাখা ছিল। প্যানটা গরম আছে তাই এই 1 মিনিটই যথেষ্ট বাকি মশলাগুলো রোস্ট করে নেবার জন্য। ছোট মশলাগুলো একটু হাত দিয়ে ডলে চেক করে নেব ঠিক মতো মুচমুচে হয়েছে কিনা। একটু ডলা দিতেই হাতের মধ্যে গুঁড়া হয়ে যাচ্ছে, তাই এখন চুলাটা বন্ধ করে দিলাম আর গরম ফ্রাই প্যান থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। গরম ফ্রাই প্যানে রেখে দিলে প্যানের গরমে মশলাগুলো কিন্তু ওভার ফ্রাই হয়ে যাবে। মোটামুটি 14-15 মিনিট মতো মশলাগুলো আমি রোস্ট করে নিয়েছি। মশলাগুলো দেখেই বুঝতে পারছেন কোনো কালার চেঞ্জ হয়নি। মশলার কালার চেঞ্জ হয়ে গেলে বা পুড়ে গেলে মাংসের কালার আর টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে। এখন হাত দিয়ে নেড়েচেড়ে মশলাগুলো ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করে নেব। এখন মশলাগুলো নর্মাল তাপমাত্রায় চলে এসেছে, বেশি না 10 মিনিট রেখে দিলে নর্মাল হয়ে যাবে। ঠান্ডা হোক বলে এক বেলার জন্য খোলা ফেলে রাখলে কিন্তু পরে আর ঠিক মতো গুঁড়া হবে না, তাই সাথে সাথে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন। মশলাগুলো গুঁড়ো করার জন্য আমি ছোট একটা গ্রাইন্ডার নিয়েছি। এটা চেহারা দেখেই বুঝতে পারছেন এই বেচারা নিয়মিত আমার হাতে নির্মম নির্যাতনের শিকার। মশলা কেমন মিহি হবে সেটা গ্রাইন্ডারের ওয়াটের উপর নির্ভর করে। আপনার গ্রাইন্ডারে যদি ফাইন পাউডার না হয় তাহলে একটা চালুনি দিয়ে চেলে নিয়ে আধা ভাঙা মশলাগুলো আবার গ্রাইন্ড করে নিতে পারেন। একবারে ঠেসে ঠেসে সব মশলাগুলো জারের মধ্যে না দিয়ে 2 বারে গ্রাইন্ড করে নেব। মশলাগুলো পারফেক্ট রোস্ট হয়েছিল বলে খুব অল্প সময়ের মধ্যে ফাইন পাউডার হয়ে গেছে। গুঁড়া মশলাটা আবারও একটা পরিষ্কার শুকনা পাত্রে ঢেলে দিলাম। গ্রাইন্ড করার পর মশলাটা আবার গরম হয়ে যায়, তাই একটু খোলা জায়গায় বিছিয়ে দিয়ে নেড়েচেড়ে ভিতরের গরম ভাবটা বের করে দিতে হবে। মশলাটা দিয়ে যে কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা সুঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে বা খানা বাড়িতে আছি। পরে মশলাগুলোও গ্রাইন্ড করা হয়ে গেছে, এগুলোও সুন্দর পাউডার হয়ে গেছে। এখন সব মশলাগুলো এক পাত্রে নিয়ে নেড়েচেড়ে নরমাল করে নেব। এই মশলাটা ঠান্ডা করার জন্য খবরদার ফ্যানের নিচে যাবেন না। কি মশলা আছে এই গুঁড়া মশলার মধ্যে একবার মনে করুন, চোখ নাকের কি অবস্থা হবে বুঝতেই পারছেন। চামচ দিয়ে নাড়াচাড়া করে যত তাড়াতাড়ি পারেন ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখেন। এই মশলা সংরক্ষণের ব্যাপারে আপনাদের একটা টিপস দিই। এই মশলাটা অনেক যত্ন করে তৈরি করলাম, আর এর মধ্যে যে মশলাগুলো আছে সেগুলোর বেশিরভাগই দামি মশলা। আপনি চাইলে এই মশলাটা 8 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই মশলার মধ্যে এখন আর কোনো প্রকার ময়শ্চারাইজার নাই, একদম ড্রাই হয়ে গেছে।
এখানে গুঁড়া করার পর প্রায় 80 গ্রাম মশলা হয়েছে। আমি চাইলে এর থেকে একটু বড় একটা বয়ামে ভরে রাখতে পারতাম, কিন্তু আমি ছোট ছোট 2টা বয়ামে ভরে রাখলাম। এর থেকে ছোট কোটা বা জার পাইলে কয়েকটা ভাগ করে রাখবেন, তাহলে প্রতিবারই একদম ফ্রেশ স্ট্রং ফ্লেভারটা পাবেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।